Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা ডেটা মাইনিং এর আরেকটা টপিক, সেটা হচ্ছে অ্যাপ্রায়োরি অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা সম্পর্কে জানবো। সর্বপ্রথমে আমরা জেনে নিই যে অ্যাপ্রায়োরি অ্যালগরিদমটা আসলে কি কারণে ইউজ করা হয়। তো অ্যাপ্রায়োরি অ্যালগরিদমটা ইউজ করা হয় হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করার জন্য। তো এখানে আমি লিখে রেখেছি, এখানে সাধারণত আমরা দুইটা অ্যালগরিদম করি ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করার জন্য। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফ্রিকোয়েন্ট আইটেম সেট বলতে কি বোঝায়। তো সাপোজ ধরেন আপনার কাছে একটা আইটেমের মধ্যে কিছু ভ্যালু দেওয়া আছে বা কিছু ক্যান্ডিডেট দেওয়া আছে, ধরেন এরকম 1 2 4। সাপোজ আরেকটা আইটেমের মধ্যে আপনি এটা থেকে কিছু ক্যান্ডিডেট পেলেন, সেটা হচ্ছে 2 4। তো দেখেন এই যে 2 এবং 4 এটা কিন্তু দুইটা আইটেমের মধ্যেই কিন্তু আমাদের আছে, তাই না? এই আই এর মধ্যেও আছে, i1 এর মধ্যেও আছে। তো এই যে 2 4 এবং 2 4 দুইটা আইটেমের মধ্যে আমাদের আছে, এটাকে ফ্রিকোয়েন্ট ভাবে আসছে না, দুইটা আইটেমের মধ্যে আসছে না, এটাকেই বলে হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট। একই মানে বারবার একই জিনিস আসতেছে আর কি, এরকম ধরনের সেটের কথা বোঝাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের বের করার জন্য আমাদের এই অ্যাপ্রায়োরি অ্যালগরিদমটা ব্যবহার করা হয়। সাধারণত দুইটা অ্যালগরিদম আছে, একটা হচ্ছে অ্যাপ্রায়োরি অ্যালগরিদম আর একটা হচ্ছে এফপি গ্রোথ। তো দুইটা অ্যালগরিদমে আমরা দেখবো আজকের ভিডিওতে, শুধু আমরা অ্যাপ্রায়োরি অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করব। তো যদি দুইটা অ্যালগরিদম আমাদের হয় তাহলে আমরা অবশ্যই আমাদের একটা কম্পারিজন চলে আসে যে দুইটা অ্যালগরিদমের মধ্যে কোন অ্যালগরিদমটা বেস্ট। সো এই দুইটা অ্যালগরিদমের মধ্যে বেস্ট অ্যালগরিদম হচ্ছে এফপি গ্রোথ অ্যালগরিদম। রিজনটা কি? রিজনটা হচ্ছে অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের মধ্যে আপনাকে সব ডেটা নিয়ে কাজ করতে হয়, সম্পূর্ণ ডেটা বেস নিয়ে কাজ করতে হয়, যে কারণে হচ্ছে এটা আমাদের হেভি লোডেড হয়ে যায় এবং এটা থেকে অ্যান্সার বের করার জন্য আমাদের অনেকগুলো ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। কিন্তু এফপি গ্রোথে আমাদের কি করা হয়, জাস্ট একটা এফপি ট্রি তৈরি করতে হয়, আর এখানে আমাদের ক্যান্ডিডেট জেনারেট করতে হয়, কারণ আমি এখানে লিখে রেখেছি ক্যান্ডিডেট জেনারেশন। আর এখানে শুধুমাত্র একটা প্যাটার্ন আমরা তৈরি করি, যে প্যাটার্নের মাধ্যমে আমরা একটা ট্রি তৈরি করি, সেই ট্রি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যান্সারটা কি হবে। তো আসলে আমরা যে এখানে অ্যাপ্রায়োরি অ্যালগরিদম সম্পর্কে পড়বো বা জানবো, এটা আসলে আমাদের কি কাজে লাগবে? আমরা যদি আমাদের রিয়েল লাইফে কাজে লাগাতে চাই বা আমরা রিয়েল লাইফ ইউজ সম্পর্কে বুঝতে চাই, তাহলে আমরা কীভাবে বুঝবো? তো এটা ডেটা মাইনিং এর একটা টপিক এবং এটা সাধারণত হচ্ছে মার্কেট বাস্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো মার্কেট বাস্কেট অ্যানালাইসিসটা আসলে কি, সেটা আমি যদি আপনাদেরকে বলি, খুব সংক্ষেপে বললে বুঝতে পারবেন। সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি একটা আইটেম কিনবো, ওই আইটেমটার উপর নির্ভর করে অন্য একটা আইটেমের বিক্রির কতটুকু সম্ভাবনা আছে, মানে আমি একটা আইটেম কিনলে ওই আইটেমটার সাথে আরেকটা আইটেম কিনবো, এইটা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে, সেটাই হচ্ছে আমরা এই অ্যালগরিদমগুলোর মাধ্যমে বের করে থাকি। সাপোজ ধরেন আমি ব্রেড কিনতে যাচ্ছি, পাউরুটি। যদি আমি পাউরুটি কিনি তাহলে বাটার কেনার সম্ভাবনা কতটুকু, বা আমি বাটারও কিনবো, এটার পসিবিলিটি কতটুকু আছে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমরা অ্যাপ্রায়োরি অ্যালগরিদম এবং এফপি গ্রোথ অ্যালগরিদমটা ব্যবহার করে থাকি। তো এটা যখন আমরা আরো এক্সাম্পল দেখবো, তখন আমি আরো ভালো মতো আপনাদেরকে বুঝাবো, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা সাধারণত দুইটা এক্সাম্পল দেখবো অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের। একটা হচ্ছে খুবই ইজি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, ওইটা একটু হার্ড টাইপের এক্সাম্পল। ওইটা দেখলে যত ধরনের কোশ্চেনে আসুক না কেন আপনারা সবগুলো অ্যান্সার করতে পারবেন। তো সাধারণত সিম্পল ম্যাথগুলো আমাদের পরীক্ষার মধ্যে দেয় না, তো আমি সিম্পল একটা করাবো, কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য। এর পরের ভিডিওতে আমি যে এক্সাম্পলটা বোঝাবো সেটা হচ্ছে একটু হার্ড টাইপের হবে। তো ওইটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা এখন অ্যাপ্রায়োরি অ্যালগরিদমে চলে যাই। তো দেখেন আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এইখানে আমাদের কিছু ট্রানজেকশন দেওয়া আছে এবং কিছু আইটেম সেট দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের example-1। তো দেখেন এখানে আমাদের কিছু ট্রানজেকশন দেওয়া আছে এবং এখানে কিছু আইটেম সেট দেওয়া আছে। তো আইটেম সেটগুলো যে 1 2 3 এভাবেই থাকবে, এটার কোনো মানে নাই। এখানে কোনো প্রোডাক্টের নামও দেওয়া থাকতে পারে, যেমন মিল্ক, ব্রেড, বাটার, বান, এরকম অনেক ধরনের প্রোডাক্টের নাম দেওয়া থাকতে পারে, বা ABCD দিয়েও থাকতে পারে। তো এটা এক্সাম্পল যদি আপনারা বুঝতে পারেন, যে কোনো ধরনের কাজই আপনারা করতে পারবেন। তো মেইন হচ্ছে ট্রানজেকশন। সাপোজ ধরেন এটা শপিং মলের একটা ট্রানজেকশন দেখাচ্ছে এবং এখানে আমাদের কিছু আইটেম দেখাচ্ছে, যে আইটেমগুলো আমরা সেল করছি। তো আমাদের এই ট্রানজেকশনের উপরে অ্যাপ্রায়োরি অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে আমাদেরকে বের করতে বলছে যে এমন একটা রুল তুমি ফাইন্ড করো যেই প্রোডাক্টগুলা একসাথে সেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। একদম সহজ ভাষায় বলতে গেলে এইটাই। কেমন? যেমন ধরেন আমাদের এমন একটা রুল বের করতে হবে যে 1 নাম্বার প্রোডাক্ট যেটা আছে এবং 2 নাম্বার প্রোডাক্ট যেটা আছে, এই দুটো যদি আমি কিনি তাহলে আমার 3 নাম্বার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা আছে, বা 3 নাম্বার প্রোডাক্টটা আমি কিনবো। তো আমাকে এই ট্রানজেকশনগুলোর উপরে অ্যাপ্রায়োরি অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে এমন একটা রুল বের করতে হবে, রুল ফাইন্ড আউট করতে হবে, যেটা ফাইন্ড আউট করলে আমি বুঝতে পারবো যে আমার এই দুইটা প্রোডাক্ট যদি আমি সেল করি তাহলে এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার সম্ভাবনাও আছে, বা আমি যদি আরেকটা প্রোডাক্ট সেল করি তাহলে ওই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েশন রুল বা অ্যাসোসিয়েশন রুল মাইনিং। তো এটা থেকে সাধারণত আমরা অ্যাসোসিয়েশন রুলটাই জেনারেট করব। তো সেটা কিভাবে করব সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখি এখানে আমাদের কিছু আইটেম দেওয়া আছে,
তো প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেটা ধরে কি দেখেন, আমরা যে আইটেমগুলো নিয়ে কাজ করবো এই আইটেমগুলো নিয়ে তো আমরা এমনি এমনি কাজ করতে পারবো না। এই আইটেমগুলো আমাদের কিছু ডিসিশনের উপর নির্ভর করে। ডিসিশন বলতে কি, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। ধরেন আমি একটা মার্কেটের বা একটা সুপার শপের কিছু আইটেম সম্পর্কে অ্যানালাইসিস করছি এবং এই আইটেম সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে আসলে কোন আইটেমগুলো আমাদের সব থেকে বেশি বিক্রি হচ্ছে। তাহলে কি আমাদের একটা ধারণা রাখতে হবে না যে কোন আইটেমটা আসলে আমাদের ঘন ঘন বিক্রি হচ্ছে, সেটাই কিন্তু আমাদের আগে ট্রেস করতে হবে বা ওইটাকে নির্ধারণ করতে হবে। তো এটার জন্য আমাদের কি লাগবে, আমাদের আরেকটা টার্ম লাগবে, সেটাকে বলি হচ্ছে আমরা সাপোর্ট। এই যে দেখেন এখানে আমি সাপোর্ট কথাটা লিখে রেখেছি। দেন আমাদের যখন রুল ফাইন্ড আউট করবো, আমরা রুল ফাইন্ড আউট করার সময় আমাদেরকে আসলে কনফিডেন্ট হতে হবে যে আসলে আমাদের কতটুকু সিউরিটি আছে যে এই প্রোডাক্টটা সেল হলে ওই প্রোডাক্টটা আমাদের সেল হবে। সেই জন্য আমাদের আরেকটা টার্ম লাগে, সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স। তো সাপোর্টটা কেন লাগবে, সাপোর্টটা লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেমটা আসলে কিরকম ভাবে সেল হচ্ছে, মানে আমাদের একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট সেল হচ্ছে, এইটা আসলে আমাদের বোঝার জন্য আমাদেরকে সাপোর্টটা লাগবে। এবং কনফিডেন্স লাগবে, আমরা সিওরিটি দিয়ে বলবো যে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কনফিডেন্স দিয়ে আমরা সিওরিটি দিয়ে বলবো যে এই রুলস যদি আমরা ফলো করি বা এই দুইটা প্রোডাক্ট যদি আমরা রাখি, তাহলে এই প্রোডাক্ট অন্য একটা প্রোডাক্টও এই দুইটা প্রোডাক্টের সাথে সেল হওয়ার সম্ভাবনা আছে, বা একটা প্রোডাক্ট রাখতে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে সেল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা যখন ফাইনালি করে ফেলবো তখন আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। তো এইখানে আমাদের দুইটা টার্ম লাগবে, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে কনফিডেন্স। তো এখানে আমাদের সাপোর্ট এবং কনফিডেন্স কোশ্চেনের মধ্যে দেওয়াই থাকবে, সেটা হচ্ছে এখানে বলা আছে 50%, তার মানে সাপোর্টও 50%, কনফিডেন্সও আমাদের 50% আছে। তো এই দুটো কখন ইউজ করতে হবে আমি আপনাদেরকে বলে দিব। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল অ্যালগরিদমে। তো এখানে আমাদের যেই আইটেম সেটগুলো দেওয়া আছে, এই আইটেম সেটগুলোকে আমরা এই ঘরে, এই আইটেম সেটের ঘরে আমরা লিস্ট করে লিখেছি, একাধিকবার কিন্তু লিখি নেই, প্রত্যেকটা আইটেম সেটকে একবার করে আমরা লিখেছি। দেখেন এখানে 1 2 3 আছে, 1 2 3 আছে, 1 3 আছে, 1 কিন্তু আমরা লিখে ফেলেছি, আর লিখবো না। 3 লিখে ফেলেছি, আর লিখবো না। 1 4, 1 লিখে ফেলেছি, 4 আমরা নতুন করে লিখেছি। 2 5 6, 2 আমরা লিখে ফেলেছি, 5 আমরা লিখি নাই, আবার এখানে লিখেছি, এবং 6 আমরা এখানে লিখেছি। তার মানে প্রত্যেকটা আইটেমকে আমরা ইন্ডিভিজুয়ালি এই ঘরের মধ্যে লিখেছি, কারণ এখান থেকে আমরা হচ্ছে ক্যান্ডিডেট জেনারেট করব। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি এগুলোকে লেখার পর, আইটেম সেটগুলোকে এগুলোকে লেখার পর এখন আমাদের দেখতে হবে যে 1 আমাদের এই আইটেম সেটের মধ্যে কতবার এসেছে সবগুলো আইটেম সেট মিলিয়ে। তো আমরা যদি 1কে কাউন্ট করি, এখানে দেখতে পাচ্ছি 1 এখানে একবার এসেছে, 2 বার, 3 বার, টোটাল আমাদের 3 বার এসেছে আইটেম সেটগুলোর মধ্যে। তাহলে আমাদের এখানে সাপোর্টের ঘরে লিখে দিতে হবে হচ্ছে 3। সিমিলারিতে 2 কতবার এসেছে, 2 এখানে একবার, এখানে একবার, তার মানে 2 বার এসেছে, তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে 2। 3 কতবার এসেছে, 1 2, 2 বার এসেছে, তার মানে হচ্ছে এখানে আমাদের লিখে দিতে হবে 2। 4 কতবার এসেছে, 4 এসেছে একবার, তো আমরা এখানে লিখে দেবো 1। 5 কতবার এসেছে, 5 এসেছে একবার, তো আমরা এখানে লিখে দেবো 1। 6 কতবার এসেছে, 6 এসেছে একবার, তো আমরা এখানে লিখে দেবো 1। ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছে। এরপরে আমাদের কি করতে হবে, এই যে আমাদের সাপোর্ট দেওয়া আছে, কনফিডেন্সের কাজ আমাদের সবার শেষে। এখন আমরা শুধু সাপোর্ট নিয়ে কাজ করব। সাপোর্ট বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি, কোন আইটেমগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি সেল হচ্ছে, মিনিমাম আমাদের একটা সর্বনিম্ন সাপোর্ট দেওয়া আছে, ওই সাপোর্টের উপরে আমাদের ধরতে হবে। যেমন এখানে 50% দেওয়া আছে, তাই না, কিন্তু আমাদের এখানে কিন্তু পূর্ণ সংখ্যায় এসেছে। তো আমরা যদি এই পার্সেন্টটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে চাই, সেটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি। সেই ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে। তো দেখেন এইখানে আমাদের 50% দেওয়া আছে। তো আপনি যদি 50%কে এরকম সংখ্যায় আকারে নিয়ে আসতে চান, তাহলে কি করবেন, 50% বলতে কি 50/100, এটাই বোঝা যায়, ইনটু হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন কতগুলো আছে সেই ট্রানজ্যাকশনের সংখ্যা। তো টোটাল ট্রানজ্যাকশন আছে 1 2 3 4টা। তাহলে আমরা এখানে যদি 4 দিয়ে দিই, তাহলে আমরা ক্যালকুলেট করলে বুঝতে পারবো এখানে 4 দিয়ে 25 = 2। তার মানে হচ্ছে এখানে আমাদের আসতেছে হচ্ছে 2। 50% মানে হচ্ছে আমাদের 2 হবে। তার মানে এই ঘরে সাপোর্ট আমাদের মিনিমাম কি হতে হবে, 2 হতে হবে, 2 এর উপরে, এবং 2 থেকে শুরু করে 2 এর উপর পর্যন্ত যে সাপোর্টগুলো আছে ওগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করব, পরবর্তী স্টেপে যাব। এবং 2 এর নিচে যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করব না। তাহলে এখানে 2 এর উপরে কোনগুলো আছে, এই 3 2 এবং 1, তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে যে ছকটা করতে হয় সেটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো দেখেন এই ঘর থেকে আমরা কি করলাম, 3টা আইটেমকে নিয়ে আসলাম। এখানে আমাদের এই 1 বাদ, এটা বাদ এবং এটা বাদ, কারণ কি এগুলো আমাদের মিনিমাম সাপোর্টের নিচে চলে আসছে। মিনিমাম সাপোর্ট হচ্ছে আমাদের 2, তাহলে 2 থেকে শুরু করে আমরা উপরে যতগুলো আছে সবগুলোকে নিব, মানে 2 থেকে শুরু করে 2 এর বেশি সাপোর্ট যাদের যাদের আছে যে আইটেমগুলো, সেই আইটেমগুলোকে আমরা নিয়ে পরবর্তী স্টেপে যাব। তো এখানে 3টা আইটেমের আছে, তো 3 2 2 এই 3টা আইটেম নিয়ে আমরা সেকেন্ড স্টেপে চলে গেলাম। এটাকে বলতেছি হচ্ছে আমরা L1, কারণ কি এটাই হচ্ছে আমাদের এই মিনিমাম সাপোর্ট কাউন্ট করে যে আইটেমগুলো আমাদের ফ্রিকোয়েন্টভাবে সেল হচ্ছে
সেই আইটেমগুলোর সংখ্যা, সেই আইটেমগুলোকে নিয়ে আমরা সেকেন্ড স্টেপে কাজ করব। তো এখন আমাদের সিঙ্গেল আইটেম নিয়ে কাজ করা কিন্তু শেষ। তো সিঙ্গেল আইটেম নিয়ে আমরা কাজ করতে পারবো না। এখন আমাদের কোথায় চলে যেতে হবে? C2 তে চলে যাবে। C2 তে যে আমরা আবার নতুন করে ক্যান্ডিডেট জেনারেট করব 2টা করে প্রোডাক্ট নিয়ে, মানে 2টা করে আইটেম আমাদের সেল হবে একসাথে, এরকম আমরা সাপোর্ট বের করব এটা। তাহলে 2টা করে আইটেম যদি আমরা সেল করতে চাই তাহলে এটাকে আমরা বলি C2। তো আমরা আবার এখানে আইটেম লিখব এবং এখানে আমরা আবার সাপোর্ট লিখব, দেন আমরা আবার ঘর কাটবো। তো এখানে 2টা করে আইটেম কিভাবে হবে দেখেন, এখানে আমাদের হতে পারে 1 2 1 3, আবার 2 3, এর বাইরে কিন্তু আসলে আমাদের আর কোনো আইটেম হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি 2টা করে সংখ্যা নিয়ে আমরা একটা করে সেট তৈরি করব, তাহলে এখানে কতগুলো সেট হতে পারে? 1 2 হতে পারে একটা, 1 3 হতে পারে একটা, তারপর 2 3 হতে পারে একটা। তো দেখেন এর বাইরে কি আর কোনো সেট হওয়া পসিবল? এখানে আর কোনো সেট হওয়া কিন্তু পসিবল না। আপনি যেভাবে দেখেন না কেন, এই 3টা সিঙ্গেল আইটেম থেকে আমাদের এই 3টাই ডাবল আইটেমের সেট হবে। এখন আমাদের দেখতে হবে যে এই 1 2 1 3 এবং এই 2 2 3 এইটা ডাবল ভাবে বা এই 2টা আইটেম একসাথে সেল হয়েছে কত ট্রানজ্যাকশনের মধ্যে, সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের প্রথমটা 1 2, তাই না? তো আমরা দেখি এখানে ট্রানজ্যাকশনের মধ্যে 1 2 কত 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 জায়গায় আছে একসাথে। এখানে 1 2 একসাথে আছে একটা ঘরে, আর কোনো ঘরে কিন্তু নাই। তার মানে এখানে 1 2 আছে একটা ঘরে মাত্র, আর 1 3 কতগুলো ঘরে আছে সেটা আমাদের দেখতে হবে। ট্রানজ্যাকশন 1 এ 1 3 আছে, ট্রানজ্যাকশন 2 তে 1 3 আছে, আর নাই, তার মানে 2টা ঘরে আছে। তাহলে আমরা এখানে লিখবো 2 2 3 কতগুলো ঘরে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। 2 3 এই একটা ঘরে আছে, আর কোনো ঘরে নাই, তার মানে এখানে আমরা লিখবো 1। তাহলে দেখেন আমাদের মিনিমাম সাপোর্ট কত ছিল? 2 থেকে শুরু করে তার উপরে। তাহলে 2 এই একটা মাত্র আমাদের মিনিমাম সাপোর্টটাকে ফুলফিল করেছে, বাকি 2টা কিন্তু ফুলফিল করেনি। তার মানে এটা আমাদের বাদ, এটা আমাদের বাদ। এখন আমরা নেক্সট স্টেপে যখন যাব শুধুমাত্র আমরা এই আইটেম সেটটাকে নিয়ে যাব, ওটাকে আমরা কি বলবো? L2। তো আমরা আবার L2 তে চলে যাই। L2 তে গিয়ে আমরা আবার লিখবো আইটেম, দেন লিখবো সাপোর্ট, দেন এখানে আমরা শুধু নিয়ে আসবো 1 3 এই আইটেম সেটটাকে, যেটা সাপোর্ট আমাদের 2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর কোনো সিঙ্গেল আইটেম বা আর কোনো আইটেম কিন্তু এই 1 3 বাদে কিন্তু নেই, যেটা নিয়ে আমরা আবার নতুন করে আরেকটা সেট তৈরি করব। যদি আমাদের এখানে আরেকটা আইটেম থাকতো, আরেকটা আইটেম সেট থাকতো, ধরেন এখানে 1 4 আছে বা 1 5 আছে, তাহলে কিন্তু আমাদের আবার নতুন করে আরেকটা স্টেপ করতে হতো, তখন আমাদের 3 আইটেম সেট হয়ে যেত, যে এক্সাম্পলটা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব। যেহেতু এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, তো এটা আমি একদম ইজি একটা এক্সাম্পল দিচ্ছি, এর পরবর্তীতে আমরা একটু হার্ড এক্সাম্পল দেখব। তো তখন আমাদের 3 আইটেম সেট নিয়ে করতে হবে। তো এরকমভাবে আসলে কত আইটেম সেট নিয়ে আমরা করব, এটা ডিপেন্ড করে যতক্ষণ না আমাদের এমন একটা আইটেম সেট বের হচ্ছে যেটাকে আর আমাদের নতুন করে কোনো সেটে পরিণত করা না যায়, আমরা আবার নতুন করে কোনো সেটে পরিণত করতে না পারি কম্বিনেশন করে, যেমন 2টা আইটেম বা 3টা আইটেম এরকম করে মিলিয়ে আমরা নতুন আরেকটা সেট তৈরি করতে না পারি, এই পর্যন্ত আমাদের করতে হবে। তো এখানে আমাদের সিঙ্গেল আইটেম সেট চলে আসছে, যেটার মধ্যে আমরা শুধুমাত্র একটা সেটই দেখতে পাচ্ছি। তো এরপরে আসলে আমাদের আর কোনো ক্যালকুলেশন নেই। এখন আমাদের কি করতে হবে? এইখান থেকে আমাদের জাস্ট রুলটা ফাইন করতে হবে, বা রুল মাইনিংটা আমাদের শুরু করতে হবে এখান থেকে। এইখানে আমাদের লাগবে কনফিডেন্সের ব্যাপারটা। তো এই জন্য আমাদেরকে 4টা আইটেম নিয়ে কাজ করতে হবে বা 4টা পার্ট করতে হবে। সেটা প্রথমটা আমাদের রুল হবে, প্রথম ঘরটা, দেন হবে আমাদের সাপোর্ট, দেন হবে আমাদের কনফিডেন্স, দেন হবে আমাদের কনফিডেন্স ইন পার্সেন্টেজ। ঠিক আছে? তো দেখেন এখানে আমরা আসলে রুলটা কিভাবে ফাইন করব। তো রুল আমাদের 1 আর 3 এই 2টা আইটেম নিয়ে। তো রুলটা আসলে কিভাবে ফাইন করা হয়, এখানে বলা হয় যে আমরা যদি 1কে সেল করি তাহলে এর সাথে 3ও সেল হবে, 3 নাম্বার প্রোডাক্টও সেল হবে। তাহলে এটার আবার আরেকটা উল্টা হতে পারে, সেটা কিরকম? যদি আমরা 3 নাম্বার প্রোডাক্টকেও সেল করি তাহলে আমাদের 1 নাম্বার প্রোডাক্টটাও সেল হতে পারে। তার মানে দেখেন এই 2টা কিন্তু বোঝাচ্ছে যে একটা সেল হলে আরেকটা সেল হতে পারে। সুতরাং যেমন 1 সেল হলে 3 সেল হতে পারে, সিমিলারলি 3 সেল হলেও কিন্তু আমাদের 1 সেল হতে পারে। তো এইটাই আসলে আমরা এখানে রুলের ক্ষেত্রে বুঝাই, যে আমরা 1 টেন্স টু যদি 3 হয় তাহলে আমাদের অবশ্যই 3 টেন্স টু 1 হবে। এটাই আমাদের রুল। এখন কোন রুলটা আমাদের সাপোর্ট করছে বা আমাদের এই অ্যালগরিদমটা থেকে ফাইনাল যে আউটপুটটা আমরা পাবো সেটা জানার জন্য, মানে কোন রুলটা আমাদের বেশি শক্তিশালী সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের এই কনফিডেন্স বাকি ইনফরমেশনগুলো ক্যালকুলেট করতে হবে। তো দেখেন এই যে 1:3 বা 3:1 এই রুল দুটা কিন্তু আমাদের সম্পূর্ণ এ আইটেম সেট থেকে এসেছে। তো এখানে সাপোর্ট কত হবে? সাপোর্ট কিন্তু এই আইটেম সেট থেকে যেহেতু এসেছে, তো এই আইটেম সেটে যে সাপোর্ট, ওই সাপোর্টটাই আমাদের এই দুইটার ক্ষেত্রেও হবে। তো এই দুইটার ক্ষেত্রে সাপোর্ট আমাদের 2 এবং 2ই হবে। তো আমরা ঘরটা কেটে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন
নেক্সট হচ্ছে আমাদের কনফিডেন্স। তো কনফিডেন্সটা আমরা কীভাবে বের করবো? তো কনফিডেন্সটা বের করার জন্য আমাদের একটা রুলস ফলো করতে হয়। সেই রুলসটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে কনফিডেন্স বের করবো কি 1:3 এর অথবা 3:1 এর, তাই না? তো কনফিডেন্স বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে কনফিডেন্স অফ ধরেন 1:3। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের লাগে হচ্ছে সাপোর্ট কাউন্ট অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই হচ্ছে সাপোর্ট কাউন্ট অফ এ। তার মানে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে যদি আমরা এটার কনফিডেন্সটাকে বের করতে চাই। তো আমাদের মেইন রুলস হচ্ছে এখানে যদি আমরা লিখি এ টেন্স টু বি, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো যে আমাদের কনফিডেন্স যদি থাকে, দুইটা আইটেম যদি থাকে এরকম যে এ টেন্স টু বি, তাহলে আমাদের সাপোর্ট কাউন্ট হবে এ ইউনিয়ন বি ডিভাইড বাই করতে হবে সাপোর্ট কাউন্ট অফ এ। আমাদের এই সূত্রটা বের করে আমাদের কনফিডেন্সটাকে বের করতে হবে। তাহলে কনফিডেন্স অফ এ ইজ টু বি ইকুয়ালস টু সাপোর্টস কাউন্টস অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই হচ্ছে সাপোর্ট কাউন্ট অফ এ। তাহলে এই সূত্রটা যদি আমরা এই সূত্রের ক্ষেত্রে অ্যাপ্লাই করি বা এই রুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কীরকম হবে? তাহলে আমরা বলতে পারি না যে 1টা যেটা আছে এটাকে আমরা ধরি হচ্ছে এ, 3 যেটা আছে এটাকে ধরি হচ্ছে আমরা বি। তাহলে এই রুলটা অনুযায়ী আমাদের কি হবে? 1:3 ইকুয়ালস টু সাপোর্ট কাউন্ট অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? এ এবং বি এর সাপোর্ট কাউন্ট। তাহলে আমরা হচ্ছে এই দুটাকে যদি ইউনিয়ন করে দিই, এই দুটো সাপোর্ট কাউন্ট কত হবে? 2 হবে, কারণ আমাদের সাপোর্ট আমরা বের করেছি এখানে এই সেট থেকে যেহেতু এনেছে তাহলে এখানে 2 আছে। তাহলে এটা কত হবে? উপরে হবে 2, নিচে কত হবে? সাপোর্ট কাউন্ট অফ এ। তার মানে হচ্ছে শুধুমাত্র আমাদের ওই 1 এর সাপোর্ট কাউন্ট কত সেটা আমাদের জানতে হবে। তো 1 এর সাপোর্ট কাউন্ট কত এটা আমরা কোথায় জানবো? আমরা সিঙ্গেল 1 নিয়ে কাজ করেছিলাম কোন ছকের মধ্যে, সেটা আমাদের যেতে হবে। তো দেখেন এখানে আমরা সিঙ্গেল 1 নিয়ে কাজ করেছি। তো সিঙ্গেল 1 এর সাপোর্ট কত ছিল? 3। তার মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের ডিভাইড বাই কত হবে? এখানে 2 ডিভাইড বাই হবে হচ্ছে আমাদের 3। তাহলে আমরা যদি এইভাবে করে করি এখানে, তাহলে আমাদের এখানে কনফিডেন্সটা কীভাবে বের করব? কনফিডেন্সটা হবে 1:3 এর সাপোর্ট কাউন্ট হচ্ছে আমাদের 2 এবং শুধুমাত্র 1 এর সাপোর্ট কাউন্ট হচ্ছে আমাদের 3, যেটা কিনা আমরা এখান থেকে দেখতে পারলাম। তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এখানে 0.75। সিমিলার হয়তো এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে 3:1 এর সাপোর্ট কাউন্ট হবে হচ্ছে আমাদের 3 ইউনিয়ন যদি আমরা 1 দিই তাহলে সাপোর্ট কাউন্ট হবে আমাদের 2, কারণ এখানে আমাদের 2 আছে তো ওই 2ই হবে। আর নেক্সট আমাদের কি করতে হবে? 3 এর সাপোর্ট কাউন্ট কত? তো 3 এর সাপোর্ট কাউন্ট আমরা সিঙ্গেল আইটেম সেটের ঘরে যাব। 3 এর সাপোর্ট কাউন্ট হচ্ছে আমাদের 2, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2 ডিভাইড বাই 2। তাহলে এখানে আমরা যদি ইকুয়াল দিই তাহলে আমাদের এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের 1। এখন এগুলো হচ্ছে আমাদের পয়েন্টে আসলো। এখন যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই তাহলে আমাদের কি হবে? এখানে হবে 75% আর এখানে হবে আমাদের 100%। তো দেখেন এখন আমাদের যে দুইটা রুল ফর্ম হলো, তো এই দুইটা রুলের কিন্তু আমরা কনফিডেন্স বের করে ফেলেছি। তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের মিনিমাম কনফিডেন্স ছিল কত? 50%। তো 50% থেকে শুরু করে উপরে যেই কনফিডেন্সগুলো হবে যে রুলগুলোর জন্য, ওই রুলগুলো হবে আমাদের অ্যান্সার। তো দেখেন দুইটাই কিন্তু আমাদের 50%-এর উপরে চলে আসছে। তার মানে আমাদের এই রুলসটা এবং এই রুলসটা দুইটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো? যে আমাদের 1 নম্বর প্রোডাক্ট যেটা আছে এটা যদি সেল হয় তাহলে এটার সাথে আমাদের 3ও সেল হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 75% আমরা কনফিডেন্ট থাকবো যে আমাদের এই প্রোডাক্টটা সেল হবে এই 1 নম্বর প্রোডাক্টের সাথে। সিমিলার হইতে আমরা বলতে পারি 3 নম্বর প্রোডাক্টটা যদি সেল হয় তাহলে 1 নম্বরটা 100%ই আমাদের সেল হবে। আমরা এই অ্যাসোসিয়েশন রুল মাইনিং করে আমরা এইটাই বুঝতে পারলাম। তাহলে অ্যান্সার আমরা কীভাবে লিখবো? অ্যান্সার লিখে দেবো 1:3 এবং 3:1। এভাবে হচ্ছে আমরা অ্যান্সারটাকে লিখে দেবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল একদম ইজি একটা এক্সাম্পল, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা দিয়েছি। তো নেক্সট আমি একটু জটিল টাইপের এক্সাম্পল দেখাবো, ওইটা দেখলে আপনাদের যত ধরনের কোশ্চেনে আসুক না কেন সবগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি প্রোডাক্টের কথা বলে বলে, এর থেকে আসলে ইজি করে আসলে বোঝানো সম্ভব না। তো আপনারা জাস্ট চিন্তা ভাবনা করবেন যে এই আইটেমগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আমরা আসলে এখান থেকে কী বের করবো? আমরা আমাদের নিজের একটা দোকান আছে, সেই দোকানের প্রোডাক্ট সেল করছি। সেই প্রোডাক্টগুলো আমরা কোনটার সাথে কোনটা সেল করতে পারি এটাই আমাদের এখান থেকে বের করতে হবে। আমরা কত পার্সেন্ট কনফিডেন্ট থাকবো যে আমাদের ধরেন একটা পার্স আছে, ওই পার্সটা কিনলে অন্য আরেকটা পার্সও ওই পার্সের সাথে সেল হবে বা কাস্টমাররা কিনবে। সেই জিনিসগুলোই হচ্ছে মানে ফ্রিকোয়েন্ট আইটেমস যেটা বলতেছে যে আমাদের একসাথে কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে, সেটা বের করার জন্যই হচ্ছে আমরা আসলে সাধারণত এই অ্যাপ্রাইরি অ্যালগরিদমটা ইউজ করে থাকি। এবং এইভাবে হচ্ছে আমরা কনফিডেন্সটা বের করে আমরা বুঝতে পারি যে আমাদের এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা সেল হচ্ছে বা এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা সেল হবে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।